হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা। প্রথমে তোমাদের আমি কিছুটা আমার এক শ্রোতা বন্ধু যে নিয়মিত আমাদের কিন্তু ঘটনার কমেন্ট বক্সে কমেন্টও করেন, ওনার আজকে কিছুটা সত্য ঘটনার ভয়েস ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। দেন আমি তারপর যাব ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনও পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো তোমরা আগে কিছুটা আমাদের এক শ্রোতা বন্ধুর ভয়েসটা শুনে নাও। আজকের ঘটনাটা কিন্তু দারুণ হতে চলেছে। আর হ্যাঁ, এর মধ্যে পুরো ঘটনাটা আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা খুব মনোযোগ সহকারে শোনো, কারণ আমি ঘটনার মধ্যে এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যেটা শুনলে তোমাদের প্রত্যেকের অনেক আপদ বিপদ থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। আজকের ঘটনাটা শোনো আগে, চলো। আমি তোমার রিপ্লাইটা পেলাম, খুব খুব ভালো লাগলো, তুমি রেসপন্স করেছো। আমি কি বলা হয়, তোমার প্রোগ্রামগুলো প্রায় নিয়মিত শোনা হয়ে ওঠে না, কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাকে থাকতে হয়, তো কেন আমি নেভিতে রয়েছি, বুঝতে পেরেছো, শিপিং লাইনে রয়েছি। এবার সবসময় তো আমাদের মধ্যে নেটওয়ার্ক থাকে না। যখনই নেটওয়ার্ক মধ্যে যখন আসি, ওয়াইফাই ভালো কাজ করে, তখন তোমার প্রোগ্রামগুলো ইউটিউব থেকে আমি দেখি, তোমাকে ইনস্টাতেও আমি কি বলা হয় ফলো করে রেখেছি, এবং খুব ভালো লাগে। এবং সব থেকে ভালো লাগে তুমি যে ঘটনাগুলো বলো, যে তোমার এক্সপেরিয়েন্স যেভাবে তুমি করো না, মানে মনে হচ্ছে যেন চোখের সামনে একটা রিয়েলিটি কিছু একটা হচ্ছে, মানে আমরা ফিলিংস করতে পারি, মানে খুবই খুবই ভালো লাগে। আর ঘটনাগুলো শুনতেও খুব ভালো লাগে, কেন ওগুলো শোনার কথা সব রিয়েল স্টোরি, এবং যার জীবনে যে ঘটেছে তারা প্রত্যক্ষভাবে দর্শী, তারা পাঠিয়েছে তোমাকে, তুমি সেভাবে এক্সপ্লেন করো, এবং আমার আগামী দিনেও আমাদের খুব ভালো হবে। সত্যি কথা বলতে, এই যে তোমরা আমাকে ভয়েসগুলো পাঠাও, এই যে আমার কাছে তোমাদের এত মূল্যবান মতামত, আমার সত্যি বলছি আমি অন্তর থেকে, মানে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তো আমরা এবার ঘটনায় যাব। যে ঘটনাটা তোমাকে বলবো আমি, ওটা সম্পূর্ণ এটার সঙ্গে জড়িত রয়েছে, তাতে তোমার এক্সপ্লেন করতে সুবিধা হবে। এবার আসছে মূল ঘটনা। তখন দুর্গাপুজোর সময় আমরা তখন সবাই মিলে যাই না, আমরা মণ্ডপে আমরা পুজো দেখতে যাব, সেইভাবে আমরা বেরিয়ে পড়তাম পুজো দেখার জন্য দুর্গাপুজোর সময়। এখন আমার মনে আছে ওটা জাস্ট অষ্টমী দিনটা হবে। এইভাবে আমাদের 4 জন টোটাল আমরা তখন আমি তখন ক্লাস 12 মতো পড়তাম, আর ওরা ক্লাস 9 একজন পড়তো, আর 7 আরেকজন 5 পড়তো, ছোট ছিল। আমরা তখন ডবল করে 2টো সাইকেল নিতাম। তো সাইকেল নিয়ে আমরা তখন তো দেখতে বেরোবো। তো দর্শক বন্ধুরা, এইবার আমি তোমাদেরকে ঘটনাটা বলি, কারণ তোমরা বলো দিদিভাই তুমি যেরকমভাবে সামনে বুঝিয়ে বলো। আমাদের যিনি ঘটনাটা পাঠিয়েছেন উনিও একই কথা বলেছেন। আমি ওনার কথাটাই আজকে বলছি, ওনার জীবনে ঘটে যাওয়া। উনি তখন 12 ক্লাসে পড়েন, আর ওনার যে ফ্রেন্ডরা ছিল অনেকটাই ছোট, 9-10-এ পড়ে। তো বলছে অষ্টমীর দিন হয় না বন্ধু বান্ধব মিলে সবাই ঠাকুর দেখতে বেরোন, বলছে সেরকমই আমরা ঠাকুর দেখতে চাই। ওনার বাড়ি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর। বলছে আমি জায়গাটা হাইট রাখবো, আমরা সবাই মিলে যখন ঠাকুর দেখতে বেরোই তখন আমরা একটা নদী পার হই। নদী পার হয়ে আমাদের ওই পারে বিশাল ঠাকুর হয়, আর বিশাল মানে মেলা বসে। তো ওই পারে যখন খেয়া পার হয়, তখন যিনি খেয়া চালাচ্ছিলেন তখন উনি বলেন যে তোমরা ওপারে যাচ্ছ, তোমরা আবার এপারে আসবে তো? তখন বলে হ্যাঁ। তখন যিনি খেয়া চালাচ্ছিলেন মানে নৌকা, যিনি মাঝি, তখন সে মাঝির বয়স ওই 25-26 বছর। তা তখন ওই মাঝি বলেন যে 9:30 অবধি, 9টা 9:30 পর্যন্ত মানে খেয়া চলাচল করবে এপার থেকে ওপার, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তোমরা তাড়াতাড়ি, খুব জোর হলো 10টার মধ্যে এপারে চলে এসো, নাহলে কিন্তু তোমরা আর খেয়া পাবে না পার হওয়ার জন্য। তো আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন, আমাদের শ্রোতা বন্ধু, তা উনি তখন সবাইকে বলল যে ঠিক আছে আমরা চলে আসবো। এবার কি হয়, বাচ্চা বয়স সবাই গেছে, যখন ওপারে নেমেছে সেই বিশাল ঠাকুর, কত মণ্ডপ, সব ঘুরতে ঘুরতে, আর মেলা বসেছে।
আর মেলায় তখন ওখানে আমাদের জানিয়েছেন আমাদের শ্রোতা বন্ধু যে ভিডিওর চল ছিল, ভিডিও সব জায়গায় ওই ভিডিও চলতো। মানে কি বলে, তখন তো মোবাইল ফোন ছিলই না ওই সময়, আর তখন না ওই ভিডিও সব জায়গায় ভিডিও আসতো, ওতে বই চলতো, মানে নানা রকম তখন মেলা বসতো। তো বলছেন যে ওই রকমই সেই মেলায় এরকম ভিডিও চলছিল। মানে ভিডিওতে বসে বসে সবাই একটা মানে নিচে কার্পেট মতো পেতে দিয়েছে, উপরে ছাউনি করা, সবাই বসে বসে ওই মেলাতে ওই চলছে, বিশাল লোকজন। তো আমাদের শ্রোতা বন্ধু উনি আর ওনার যে 3 বন্ধু, টোটাল 4 জন, ওই ভিডিও দেখতে দেখতে প্রোগ্রাম হচ্ছে, দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়। আসলে তখন ফোন ছিল না, আর অতটাও তখন টাইম বোঝাও যায়নি পুজোর মধ্যে। এবার একটা সময় যখন ভাবে যে এই আমাদের তো বাড়ি ফিরতে হবে, এবার ওনারা কিন্তু 4 জন গেছে, 2টো সাইকেল নিয়ে গেছে, সাইকেলে করে ওপারে ঘুরবে, এবার সাইকেল নিয়ে আবার খেয়া পার হবে। তো তখন শ্রোতা বন্ধু যিনি ঘটনাটা পাঠান, ওনার সাথে যারা ছিল বন্ধুরা, তখন তারা বলছে যে চল চল আমাদের তো ওপারে যেতে হবে, অনেকটা রাত হয়েছে। এবার ওই সময় দেখছে মেলাটা বেশ একটু ফাঁকা ফাঁকাও হয়ে এসছে। তো তখন একজনকে জিজ্ঞেস করেন, বয়স্ক একজন মেলাতে ছিলেন, উনি হয়তো ওখানে সম্ভবত দোকান টোকান লাগিয়েছিলেন, মেলাতে অনেকে আসে তো দোকান করতে। তো তখন ওনাকে বলেন যে আচ্ছা এখন কটা বাজে একটু বলতে পারবে গো? তখন সেই বৃদ্ধ যিনি ছিলেন উনি তখন বলেন এখন বাজে হচ্ছে রাত 12টা 10। বলছে 12টা 10 বেজে গেল, মানে অনেক রাত। তখন ভাবছে আরে আমাদের তো সেই মাঝি বলেছিল খুব জোর হলে 9:30 থেকে 10টা, তারপরে খেয়া পার হতে পারবে না, এদিকে বাড়িতে না ফিরলেও বাবা মা তো বকাবকি করবে, চিন্তা করবে, বন্ধুরাও আছে সাথে, ওদেরও বাড়ির লোক তো খুবই মানে সবাই চিন্তা করবে। এবার ওই ভেবে জানে যে পাবে না খেয়া, এখন এত রাতে আর চলে না, তাও ওই গঙ্গার মানে ওই যে নদীর পার, ওই নদীর পাড়ে আসে। এবার আমাদের শ্রোতা বন্ধু আমাকে জানায় যে আমি ম্যাডাম ভেবেছিলাম যে যদি আমি খেয়া না পাই, যদি চলাচল না করে, তাহলে পারে ওই যেখানে আমরা ভিডিও দেখছিলাম মেলার মধ্যে, ওখানে কোনো দোকান টোকানের সামনে 4 জনের সাইকেল রেখে লক করে শুয়ে পড়বো, মেলাতে কি আছে, ভোর হলে পারে খেয়া চলবে, তখন চলে আসবো। তো আমাদের শ্রোতা বন্ধু বলে তাও ভাবলাম, আমার বন্ধুরা ছিল ওদের বললাম যে চলই না একবার আমরা গিয়ে দেখি, যদি খেয়া পার না হয় তাহলে পরে আমরা আবার ঘুরে সাইকেল নিয়ে মেলায় চলে আসবো সাইকেল চালিয়ে। তো সেই আশা করি যখন নদীর পাড়ে যায়, তখন দেখছে সেই নদীতে ওই সময় জোয়ার এসেছে, প্রচুর জল, শো শো করে শব্দ হচ্ছে, রাত 12টার পর জোয়ার এসছে, আর প্রচুর জল আর প্রচুর হাওয়া দিচ্ছে, আর জলের কি শব্দ, ফস ফস করে। তো দেখছে দূরে একটা মানে নৌকা রাখা আছে সাইডে, ওই নদীর পাড়ে, ওইখানে দেখছে ওই নৌকার উপরে কেউ একজন বসে আছে। যখন এটা দেখে তখন বন্ধুদেরকে বলে চল চল ওই তো দেখ নৌকার উপরে মাঝি বসে আছে, চল চল বলে তারা তাড়াতাড়ি এসে ওই নৌকার মধ্যে উঠে পড়ে। নৌকার মধ্যে উঠে পড়ে বলছে যে চলো চলো আমরা ওপারে যাব। তখন যে মাঝি ছিল সে কিন্তু ওই যে 4 জন ওনাদের সাথে কিন্তু কথা বলেনি। তো মাঝি তখন ওই মানে দড়িটা টানছে, তখন আমাদের এই শ্রোতা বন্ধু যিনি ঘটনাটা শেয়ার করেন উনি কি করেন, অ্যাঙ্কারের মধ্যে যে সাইডে একটা অ্যাঙ্কার মতো থাকে লোয়ার বিশাল বড়, যেটা দিয়ে মাটির মধ্যে গাঁথা থাকে যাতে নৌকাটা সরে না যায়, আবার ওইটা পাড়ে তুলে দেওয়া হয়, একটা কিছুর সাথে বাঁধা থাকে যাতে নৌকার জলে ভেসে না যায়, সেইটা আবার আমাদের শ্রোতা বন্ধু উনি আবার খুলে দেন। তো মাঝি চালাতে থাকেন, আর ওনারা 4 জন কেউ নেই, আর কেউ নেই নৌকার মধ্যে। মাছ নদীতে যখন যাচ্ছে সাইকেল টাইকেল সব তুলে নেয়,
যখন মাঝ নদীতে, তখন হঠাৎ করে নিজেদের মধ্যে নিজেরা বসেছিল, চুপ করে কথা বলছিল, মাঝি তো নৌকা চালাচ্ছে। হঠাৎ করে যখন মাঝ নদীতে, তখন দেখে আরে ওই নৌকার মধ্যে 4 জনই রয়েছে, মাঝি নেই। তখন আমাদের যিনি ঘটনাটা পাঠান উনি তখন বলছেন, ম্যাডাম আমরা তখন পুরো অবাক, ভয় পেয়ে গেছি, আর আমরা তো কেউ নৌকা চালাতে পারি না। এবার মাঝ নদীতে সেই তার মধ্যে জোয়ার, জলে ভর্তি, নৌকা দুলছে, হাওয়া দিচ্ছে, আর ওই তখন রাত একদম 2-2:30 বাজে। 2-2:30 সময়, মানে এইটা একটা জাস্ট তোমরা ইমাজিন করো, গঙ্গায় বলো, নদীতে বলো, এরকম মাছ নদীতে তুমি একা বসে রয়েছো, যে চালক সে নেই, তুমি সেটা চালাতে পারো না, তাহলে বলো কীরকম একটা ফিল হবে। তো আমাদের শ্রোতা বন্ধু বলে, ম্যাডাম আমি তখন ওরা যাতে ভয় না পায়, আমি ওদেরকে বললাম, কিরে মাঝি কোথায় গেল? তো ওরা বলছে, এ বাবা মাঝি কোথায়, মানে সবাই তখন আমরা ভয় পাচ্ছি। এবার আমরা মানে বাড়ি ফিরবো কী করে, ওপার হব কি করে, নৌকাও তো আমরা চালাতে পারি না। তখন আমাদের শ্রোতা বন্ধু বলেন, আমি ওদেরকে বললাম, মনে হয় নেশা টেশা করেছিল আর পড়ে গেছে, চাদর মুড়ি দেওয়া ছিল, একটু ঠান্ডার সময় তো ওদিকটা ঠান্ডা পড়ে, দুর্গাপুজোর অষ্টমী মানে বুঝতেই পারছো, তারপরে আবার মাছ নদীতে, তো বলছে হয়তো পড়ে গেছে, কিছু খেয়েছিল নদীতে, মনে হয় পড়ে গেছে। কিন্তু আমাদের যিনি শ্রোতা বন্ধু, যিনি ঘটনাটা পাঠান, উনি বলছেন, আমি কিন্তু বুঝতে পারছি এটা অন্য কিছু ব্যাপার, কিন্তু যেখানে আমি সিনিয়র ওদের মধ্যে, ওরা তো আমার থেকে 2-3 বছরের, 1 বছরের সব ছোট, আমি না ওদেরকে ভয় পাবে তার জন্য বলছি না, আমি বলছি পড়ে গেছে, জলের মতো পড়ে গেছে। এবার ওরা বলছে যে আমরা কি করে বাড়ি ফিরবো, কি করে চালাবো, কেউ তো চালাতে পারি না। তখন আমাদের শ্রোতা বন্ধু বলেন যে আমি কোনো রকমে ওই মাছ নদী দিয়ে কোনো রকমে ওই ঠেলে 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 পাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কোনো রকমে মানে চালিয়ে চালিয়ে পাড়ের দিকে একটু নিয়ে যাই। নিয়ে গিয়ে বলছে, আপনি ম্যাডাম বিশ্বাস করবেন না, আমি ওই 3 জনকে বাঁচানোর জন্য আমি ওদেরকে বললাম তোরা নৌকাতে থাক। আমাদের শ্রোতা বন্ধু এতটাই মানে সাহসী না হলে এরকম সাহসিকতার পরিচয় কখনোই দেওয়া যায় না, যেখানে রাতের অন্ধকার, একটা জোয়ার ভর্তি নদী, যেখানে জল থই থই করছে, একটা রাতের বেলা, মানে ওরকম একটা সিচুয়েশানে উনি জলের মধ্যে ঝাঁপ দেয়, দিয়ে কোনো রকমে ওই যে নৌকার যে দড়িটা থাকে, ওই দড়িটা ধরে উনি কোনো রকমের সাঁতরে যায় পাড়ের দিকে, গিয়ে কোনো রকমের কাদার মধ্যে, অর্ধেক জলে, ওই ঠান্ডার মধ্যে পুরো ভিজে দাঁড়িয়ে আস্তে আস্তে টানে। আস্তে আস্তে যখন পাড়ের দিকে টেনে নিয়ে যায়, তখন বুঝতে পারছে না অ্যাকচুয়ালিও কোথায় আছে। বলেন, ম্যাডাম আমি দেখছি যেখানে আমি নৌকাটাকে টানছি সেখানে আমার পেছনে না আছে বাড়ি, না আছে লোকবসতি, কিচ্ছু নেই, শুধু বাঁশ গাছ আর না জানা কিছু জঙ্গল, কিচ্ছু নেই। আমাদের কাছে না আছে কোনো টর্চ, আমাদের কাছে না আছে কোনো রকমের কোনো উপায় যে আমরা আলো করে আমরা একে অপরকে দেখব, এরকমও কোনো কিছু আমাদের কাছে নেই। বলছে কোনো রকমে যখন আমি পাড়ে টানি, শুধু রাতের অন্ধকারে জোনাকি উঠছে, জলের একটা শব্দ, আর সাথে ঝিঝি পোকা, বিভৎস ঝিঝি পোকা ডাকছে। আমি কোনো রকমে নৌকাটাকে তুলি, বন্ধুরা যখন পাড়ে আসে আমরা সবাই চুপ করে পাড়ে একটা জায়গায় বসে আছি, বাঁশ গাছ আর বাঁশ গাছ, আর রাতের ঘুটঘুটে অন্ধকার, একটা বাড়ি নেই, ঘর নেই, বোঝাও তো যাচ্ছে না অন্ধকারে কিছু। বলছে আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় যাব, কি করব। ওই সময় হঠাৎ দেখি আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। আসলে দেখো, যাদের সাথে না ভালো হওয়ার, তাদের সাথে ঠিক কোনো না কোনো কারণে খারাপ সিচুয়েশানেও ভালো হবেই ভালো। আমাদের শ্রোতা বন্ধু বলেন যে যখন ভোরের আলো ফুটছে, আস্তে আস্তে ওই বাঁশ যে গাছের ঝাড় আমাদের একদম পেছনে, ওখান থেকে
নানা রকম পাখির ডাকের শব্দ কুচুর মুচুর করে শুনছি। তখন আমরা লক্ষ্য করি সেই যে বাঁশ গাছ, যে বাঁশ গাছের বিশাল বড় বাগান, বাঁশ বাগান, ওর ভেতর থেকে একটা মানুষ মতো কেউ হেঁটে আসছে ঠিক ওই নদীর দিকেই। তখন আমরা বললাম, চারজনে আলোচনা করছি যে ওই যে মনে একটা লোক আসছে। ঠিক সামনে যখন আসে তখন দেখলাম একটি লোক আমাদের বলছে, ইমা তোমরা এখানে কি করে এলে? তোমাদের বাড়ি কোথায়? নৌকা নিয়ে তোমরা এই বাঁশ বাগানের জঙ্গলে কি করছো? তখন আমাদের যিনি ঘটনা পাঠান উনি সব বলেন, ওনার বন্ধুরাও সব কিছু বলেন, কিন্তু ওনারা বলতে পারেন না অ্যাকচুয়ালিও ওনারা এখন যেখানে রয়েছেন এটা কোথায়। বলছে আমরা এরকম এরকম ব্যাপার, রাতের বেলা সব বলে। বলছে তোমরা অনেক বেঁচে গেছো, এটা কি করে হয়? তোমরা বাড়ি যেতে পারবে? নালে চলো আমরা তোমাদের বাড়ি দিয়ে আসি। তারপর কোনো রকমে তারা চারজনকে তারা গিয়ে তাদের যেখানে অ্যাকচুয়ালিও যাবার ছিল সেই পাড়ে ছেড়ে দিয়ে আসে। আমাকে একটাই কথা বলেন যে ম্যাডাম মাঝিটা গেল কোথায়? আজ পর্যন্ত আমি তার হিসাব পেলাম না। মাঝিটা অ্যাকচুয়ালি গেল কোথায়? সেই মাঝি কি সত্যি জলে পড়ে গেছিল, না সেই মাঝি কোনো খারাপ আত্মা ছিল? তবে এটা আমার অনুমান, ওটা কোনো মাঝি ছিল না, ওটা কোনো মানুষ ছিল না। কারণ সবথেকে একটা মেন পয়েন্ট সেটা হচ্ছে আমাদের শ্রোতা বন্ধু যিনি ঘটনাটা পাঠান ওনারা চারজন তো নৌকার মধ্যেই ছিলেন। যদি মাঝি জলে পড়ে যেত তাহলে ঝাপ করে একটা জলের শব্দ হতো, বা মাঝি জলে পড়লে অবশ্যই কিন্তু নৌকাটা একবার হলেও কম্পন হয়ে উঠত, দুলে উঠত, জলের শব্দ হতো। কিছুই কিন্তু হয়নি। তারা নৌকাতে চারজন বসেই ছিল চুপ করে সাইকেল ধরে, আর মাঝি কিন্তু মাঝির মতো চালাচ্ছিল। ওটা কোনো মাঝি ছিলই না, কারণ ওখানে কিন্তু 9:30 10টার মধ্যেই, তাও পুজো বলে, দুর্গা পুজোর সময় বলে নৌকা কিন্তু বন্ধ হয়ে যায়, এপার ওপার খেয়া আর করে না। তাহলে সেইটা কে ছিল? তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবে সে কে ছিল। আর আমার কি মতের সাথে তোমাদের মিল হচ্ছে? আমি অনুমান করেছি সেটা কোনো মানুষ ছিল না। যাই হোক, এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব। দ্বিতীয় ঘটনায় যেতে যেতে তোমাদের একটি কথা বলবো। আমাদের শ্রোতা বন্ধু এই বার্তাটা অবশ্যই তোমাদের মধ্যে দিতে বলেছেন। উনি বলেছেন সেই দিন কেউ আমার সাথে কিন্তু গীতা ছিল, যে ছোট্ট ছোট্ট পকেট গীতা হয়। বলছেন আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল যখন, তখন আমাকে ওই গীতাটা সাথে রাখতে বলেছিলেন, কিছু মন্ত্র বলেছিলেন। আমাদের শ্রোতা বন্ধু আজও পর্যন্ত কিন্তু কোনো কাজে যাওয়ার সময়, উনি তো নেভিতে চাকরি করেন, তো উনি যখনই সমুদ্র এপার থেকে ওপার, এই কুল থেকে ও কুল, তোমরা শুনতেই পারলে, নানা দেশ বিদেশে উনি ঘুরে বেড়ান। বলেন আমি যখনই শিপে উঠি আমি কিন্তু সেই মন্ত্র জপ করি, সাথে আমি কিন্তু গীতা সব সময় কিন্তু আমার কাছে রাখি। উনি আরেকটি ছোট্ট করে ওনার জীবনের ঘটনা বলেছেন, আমি এটা বলে অন্য ঘটনায় যাব। বলছে আমাদের যখন দোতলা হচ্ছে তখন আমার বয়স আনুমানিক ওই 15-16 বছর। আমি নিচে বসে বসে গীতা পড়ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। বলছেন আমাদের দোতলার উপরে কাঠের কাজ হচ্ছিল, ওই জানলা কপাট এইসব তৈরির। বলছে আমি যেখানে বসে নিচে একটা সানে গীতা পড়ছি, ঠিক আমার থেকে 2 হাতও হবে না, একদম কাছে একটা বিশাল বড় কাঠের একটা পাল্লা এসে পড়লো। যদি ওটা আমার মানে দোতলার উপর থেকে গায়ে পড়তো হয়তো আমি মারাও যেতে পারতাম, হতে পারে, না হলে আমি হসপিটালে তো অ্যাডমিট হতামই। একটা বড় অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেত, দুর্ঘটনা যেটা বলা যায়। কিন্তু আমার হাতে গীতা ছিল। আরও উনি অনেক গীতা ওনার সাথে থাকতে অনেক 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 অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন। এই ঘটনার মাধ্যমে উনি বলেছেন, আর সেটা আমি সবাইকে বলবো, তোমরা যারা আজকে ওপার থেকে শুনছো, দেখো গীতা তোমরাও ছোট ছোট পকেট গীতা, যার যেরকম সামর্থ্য তোমরা ছোট ছোট গীতা কিনে তোমাদের কাছে রাখো।
চলো এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাই। যে ঘটনাটা বলবো এই ঘটনাটা কিন্তু খুব একটা বড় না। এই ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো, তোমাদের সাথে এরকম অনেকেরই হতে পারে, অনেকেই এরকম বলেছো। আর হ্যাঁ চলো আর বেশি কথা না বলে বলি। আমাদের এক ভাই, ওরা দু ভাই, বলে দিদি ভাই আমরা আমাদের নতুন বাড়িটা হয়, আমাদের বাড়িতে প্রথমে একতলা ছিল, তারপর দোতলা করা হয়। আমরা দোতলার উপরে একটা রুমে আমি আমার ভাই দুজনে মিলে রাতে শুতে যাই। সারাদিন মা বাবার সাথে থাকি, নিচে পড়াশোনা করি, রাতের বেলা শুতে যাই, যদিও উপরটা পুরোটাই রুমটা কমপ্লিট হয়নি। তো ওই রুমেই আমি আমার ভাই শুই। প্রত্যেকদিন রাতের বেলা ঠিক 2:30-3টের দিকে ওই ছাদের উপর না যেন কেউ নাচে, ধূপ থুপ 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 করে ছাদের উপরে কেউ যেন নাচে। তো অনেকবার আমরা কিন্তু এই আওয়াজটা দুজনেই শুনেছি, ভাই আর আমি দুজনেই। আমি আমার বাবাকে বলেছি, বাবা রাতের বেলা ওই 2:30-3টের দিকে না ছাদের উপরে ধূপ ধূপ করে শব্দ হয়, কেউ মনে হয় নাচে। আমার বাবা বলল, তোরা ঘুমাস না? রাতে 2:30-টের সময় ছাদের মধ্যে আওয়াজ হয়, ঘুমালে তোরা শুনিস কি করে? তখন বললাম যে না বাবা, এত জোরেই একটা মানে কম্পন হয় আর ধপ ধপ করে আওয়াজ হয়, আমাদের ঘুম ভেঙে যায়। বাবা বলল, ফাসলামি করার জায়গা পাও না, আজ থেকে ফোনটা মায়ের কাছে দিয়ে যাবি, দুজনেই তোরা ফোন ঘাটিস। আমাদের ভাই বলছে, দিদি ভাই বাবা বললেও আমরা ফোন বাবাকে দেখিয়ে মাকে দিয়ে আসতাম, তারপর মা বাবা ঘুমিয়ে পড়তো, আমরা গিয়ে টুক করে ফোনটা নিয়ে চলে আসতাম। এরমই এক রাতে আমি ফোন নিতে যাই, যখন নিচে তখন আমি অটোমেটিক্যালি একটা ভয় পাই। সিঁড়ি দিয়ে যখন নেবে মায়ের ঘরের গেটের সামনে যাই, তখন মনে হলো যেন সিঁড়িতে আমার সাথে সাথে কেউ নামছে। প্রথমে একবার অনুভূতি হয় আমার, তখন আমি ভাবলাম হয়তো আমার ভাই আমার পেছনে আছে। যখন আমি আমার মা বাবার ঘরের দরজাটা খুলবো, ভেজানো থাকে, তখন কিন্তু পরিষ্কার মনে হলো সিঁড়িতে সত্যি সত্যি কেউ আমার পেছনে এসে দাঁড়ালো। আমি তখনও ভাবলাম ভাই, কিন্তু কি মন গেল, ভাই হলে তো কথা বলবে বা আমাকে স্পর্শ করবে, করছে না তো। তখন ঘুরে পেছনে তাকাই, দেখলাম না, ভাই তো নেই, সিঁড়িও ফাঁকা, কেউ নেই। মনের ভুল পুরোটাই ভেবে আমি আস্তে করে মাদের ঘরের যে দরজাটা, পাল্লাটা আস্তে করে ভিতর দিকে ঠেলে ঢুকলাম। গিয়ে দেখলাম মা পরিপাটি করে ঠিক মা যেদিকে ঘুরে শুয়ে রয়েছে, সামনে একটা ড্রেসিং আয়নার ওখানটা ফোন দুটো রাখা। আস্তে করে তুলে নিলাম দুটো ফোন, নিয়ে বেরিয়ে দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে ছুটে চলে গেলাম একদম দোতলার রুমে। গিয়ে ভাই দেখলাম বসে আছে, বলছে দে 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 দাদা ফোন দে। আমি তখন বললাম, দেখ এরকম করে কিন্তু চলবে না, ডেলি ডেলি কিন্তু আমি আনতে যাব না, একদিন তুই আনতে যাবি ফোন, একদিন আমি আনতে যাব। তখন ভাই বলল, আচ্ছা ঠিক আছে হবে খুনি, এখন ফোনটা দে তো। দুজনে আমরা ফোন নিয়ে নানা রকম গান, নানা রকম কার্টুন আমরা ফোনে এইসবই দেখতাম। হঠাৎ আবারও ওই ধূপ ধূপ করে শব্দ। ভাই আমাকে বলল, দাদা, ভাই আমাকে বলল, দাদা কি ব্যাপার বলতো, বাবাকে যে বললি এই ধূপ ধূপ করে শব্দর কথাটা, বাবা তো কিছু গুরুত্বই দিল না, অ্যাকচুয়ালি কি ব্যাপার বলতো। তখন আমি ভাইকে বললাম, আরে ভাই ছাড় না, ও যা হচ্ছে হোক গিয়ে, ও ওরকম হয়, বাবা বলেছে যে হনুমান আসে। তখন ভাই বলল, এই রাতের বেলা হনুমান? আচ্ছা প্রবীরদের বাড়িও তো দোতলা বাড়ি, প্রবীরদের বাড়ি তো হনুমান তো আসে না, মানে প্রবীর মানে আমাদের যে ভাই ঘটনাটা বলে তার ভাইয়ের এক ফ্রেন্ড, ওর নাম প্রবীর। তো বলছে প্রবীরদের বাড়িতে তো এরকম ধূপ 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 করে ছাদে আওয়াজ হয় না, আমাদের বাড়িতে কেন হয়? তখন আমাদের ভাই খুব সাহস করে ওর ভাইকে বলে, আচ্ছা তুই ভয় পাচ্ছিস, চল আজকে তুই আর আমি দুজনে ছাদে গিয়ে দেখি। বলে, দিদি ভাই যদি ছাদে না যেতাম আমরা মনে হয় সত্যি ওই বাড়িতে থাকতে পারতাম, ওই ঘরে থাকতে পারতাম, আমি আমার ভাইকে নিয়ে দুজনে ক্যাজুয়ালি, আমাদের ঘর, কোনো অসুবিধা নেই, আমরা হেঁটে গেলাম। ওমা, হেঁটে যেতেই বলছে দিদি ভাই ওই দিয়াল কেটে কেটে না গোল গোল করে দুটো
ফাঁকা ছিল, মানে জানলা তো নেই, দেয়াল কেটে এরকম করে ফাঁকা করা, মানে ছাদে দেখতে পারবে। ওই ফাঁকা দিয়ে আমরা দুজন দেখছি একজন চুল ছাড়া, বেটে হয় না, বেটে মানুষ, মানে যারা হাইটে শর্ট হয় বামুন বলে, ওই রকম একজন মহিলা, যার চুলটা একদম মানে লাফাচ্ছে, সেই লাফাচ্ছে যেরকম লাফান দড়ি খেলা হয় না, আমরা ছোটবেলায় খেলতাম, ঠিক কোনো দড়ি নেই, ঠিক ওরকমভাবে লাফাচ্ছে ধূপ ধূপ করে। আর ওরকম ছোট বাচ্চা না। বলছে দিদিভাই ওনার গঠন পেছন দিক দিয়ে দেখে মনে হচ্ছে উনি ছোট বাচ্চা নয়, ওটা ওটা হচ্ছে যে বলে, আমরা বলি না বেটে মামুন, ওরকম বামুন টাইপের কোনো মহিলা, যার মাথাটা অতিরিক্ত দেহের তুলনায় বড়, আর হাতগুলোও ছোট ছোট, বেশ গাটা গাটা মোটা মোটা, আর চুলটা একদম লাফাচ্ছে, তো চুলটা কিন্তু মেঝেতে বাড়ি খাচ্ছে, এত বড় চুল। এই দৃশ্য দেখে বলছে দিদিভাই আমরা কিছু বুঝতে পারলাম না, আমরা না চলে এসেছি নিচে, ভয়তে দরজা বন্ধ করে শুয়ে পড়ি। দু ভাই আলাদা বিছানায় শুইনি, দুজন একসঙ্গে, দুজন দুজনকে জড়িয়ে ভয়তে কাঁপছি। কোনো রকমে তো অর্ধেক ঘুমাই অর্ধেক জাগি, ও ঘুমায় তো আমি জাগি, এরকম করে ভোর হয়। উপর থেকে দুজনে জ্বর গায়ে, সারা রাতে জ্বর এসে গেছে, কাঁপতে কাঁপতে ভয়। নিচে আসি, এসে মাকে সবটা বললাম। মা বলল কি বলছিস সত্যি? আমি বললাম মা তোমার মিথ্যে কথা কেন বলবো মা, এরকম শব্দ হয়, তোমার তো অনেক আগে থেকে বলছি। তখন আমার মা বাবাকে বলল, তখন মা বাবা ভাবলো যে সত্যিই তো দোতলার ঘরটা তো ওরাই করালো দোতলায় শোবে বলে, ওদের যদি অন্য কোনো, ভাবছে হয়তো অন্য কোনো বদমাইশি বুদ্ধি, বলছে তাহলে পরে ওরা তো এত টাকা খরচা করিয়ে উপরে ঘর করে দাও ঘর করে দাও, তাহলে তো বলতো না কি কারণ। এবার আমার যে ভাই ঘটনাটা বলে, বলে দিদি ভাই আমার বাবা আমাদের কথাটা বিশ্বাস করেছিল, কিন্তু আমাদেরকে বলল তোরা ঘুমের ঘরে ভুল দেখেছিস, কারণ আমরা ভয় পাবো না, উপরে শোবো না, ঘরে থাকতে চাইবো না বলে বাবা এটা বানিয়ে বলে। তারপর আমাদের ভাই বলে দিদি ভাই আমার বাবা খোঁজ নেয় যে দেখেন আমার বাড়িতে এরকম হচ্ছে, আশেপাশে অনেক লোককে বলে, তারপরে চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে বলে, যার কাছে দিয়ে জমি কেনে তাকেও বলে। তখন সবার মুখ থেকে বাবা একটাই জিনিস জানতে পারে, শুধু জমি যে বিক্রি করেছিল সে বলে জানি না তো, আমরা যখন ছিলাম এরকম জমিতে তো আমাদের কোনো দোষ নেই, খারাপ নেই। পরে পরে সবার কাছ দিয়ে বাবা জানতে পারে যে ওই জমিটা অ্যাকচুয়ালিও ছিল যেই মেয়েটার নামে, সে অ্যাকচুয়ালিও ওরকম বামুন ছিল আর কি। তো সেই মেয়েটা যখন মানে বিয়ে থা তো হয়নি ওদের, তো অ্যাকচুয়ালি যারা ওরকম হয় ওদের বিয়ে হয় না। বলছে ওই মেয়েটা যখন বিয়ে টিয়ে হয়নি আর ওরকম ছিল, তো ওর যে মানে দাদা ছিল, যে দাদা আর কি জমিটা বিক্রি করেছে আমাদের ভাইয়ের বাবাকে, সে হচ্ছে দাদা, দাদার বোন, সে ওই জমির প্রতি তার মানে খুব একটা ভালোবাসা ছিল, যে আমি এখানে থাকবো, বাড়ি করব। বাবা যেহেতু একটু বামুন টাইপের ছিল, জানে ওর তো বিয়ে শাদী হবে না, যার জন্য ওই মেয়েটির বাবা ওই জায়গাটা ওই মেয়েটিকে দিয়ে গেছিল। তো এবার দাদা ভাবছে এর তো বিয়ে হবে না, যদি কেউ ওকে বিয়ে করে তাহলে এত বড় জমি জায়গা, এত সুন্দর জায়গায় প্রচুর দাম, তাহলে তো সেই ছেলের হয়ে যাবে। ওই জন্য ওই বোনটাকে একটা সময় ওরা না খাবিয়ে 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 শারীরিক অত্যাচার করে 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 ও রুগ্ন হয়ে একদিন মারা যায়। বলে ওখানের আশেপাশের লোক বলে ওর আত্মাটাই ওই বাড়িতে এখন এসে জ্বালাতন করে। আমাদের ভাই বলে দিদি ভাই এখন ওই ধূপ 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 করে শব্দ হয়, কিন্তু আমরা কেউ সাহস করে দেখতে উঠি না। ভাবো, বলছে আমরা অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় কাজ করাই, কদিন হয় আবার কেটে যায়, কদিন হয় আবার কেটে যায়। যাই হোক, ঘটনা তোমাদের বললাম, দুটো ঘটনা কেমন লাগলো। আর অবশ্যই তোমরা কিন্তু গীতা দেখবে বই মেলাতে বা যে বুক স্টলগুলো হয় বা বুক শপ, ওখানে তোমরা ছোট ছোট পকেট গীতা চাইলে পেয়ে যাবে। অবশ্যই আমি তোমাদের বলবো, আমাদের শ্রোতা বন্ধু উনি বলেছেন যে আপনি বলবেন ম্যাডাম যে সবাই যেন এটা রাখে। এটা আমার রিকোয়েস্ট রইল, তোমরা রাখো, তোমরা চিরুনি রাখো, লিপস্টিক রাখো, পার্স রাখছো, অনেক কিছুই থাকে। একটা ছোট্ট গীতা থাকলে যদি সেটা আমাদের আপদ থেকে বিপদ থেকে যদি রক্ষা করে, কি আছে রাখতে, 5 টাকা তো দাম। তো আজকে এটাই বলে ঘটনাটা শেষ করব। তোমাদের
কমেন্টের নামগুলো ঘোষণা করে চলো। কমেন্ট করেছো অপর্ণা রয়, মাম্পি ঘোষ, পিন্টু ঘোষ দাদা ভাই, টুম্পা বিশ্বাস, শুভঙ্কর ঘোড়ই, সোমনাথ মল্লিক। আচ্ছা, অনেক ভালোবাসা আপনাকেও, আপনি হার্ট দিয়েছেন। তারপর আমাদের কমেন্ট করেছো মধুবনী ভট্টাচারিয়া, নামটা তো খুব সুন্দর। আচ্ছা, তারপর কমেন্ট করেছো তানিয়া অধিকারী, তারপরে পূর্ণিমা দাস, তারপর পূর্ণিমা দাস আরও একটি কমেন্ট করেছো, গৌতম রয় কমেন্ট করেছো। আচ্ছা, শ্রেয়াস ভাই আমাকে একদম ড্রেস ম্যাচিং করে সুন্দর সুন্দর দেখো ইমোজি দিয়েছে। তারপরে রীতা দে কমেন্ট করেছো হ্যাপি নিউ ইয়ার, তোমাকেও, খুব ভালো থেকো। ঝুমা রয় কমেন্ট করেছো খুব ভালো হয়েছে দিদিভাই। বনু অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা নিও। চন্দ্রানী পাল কমেন্ট করেছো। আচ্ছা, আশিস মাঝি আচ্ছা কমেন্ট করেছো। এনারই কিন্তু ঘটনা আমরা এতক্ষণ শুনছিলাম, আশিস মাঝি। আমি বললাম না আমাদের নিয়মিত উনি ঘটনা শোনেন, কমেন্ট করেন। প্রথম যে ঘটনাটা শোনালাম এনারই ঘটনা। তারপরে অরূপ ভট্টাচারিয়া, তারপরে দুটো কমেন্ট করেছো। বাপলি মল্লিক দুটো কমেন্ট করেছো। বং হিন্দু হেসেল, তারপর আমাদের সারিনা উদ্দিন কালার ম্যাচিং করে হার্ট দিয়েছো। তারপর মন্টু পম্পা কমেন্ট করেছো। চন্দানী পাল বলেছো তুমি খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। তারপর রাজীব জাসওয়াল কমেন্ট করেছো দিদি এখন শুনলাম রাত্রিতে ঘুমিয়ে গিয়েছিলাম দিদি, উফ দিদি খুব ভয় লাগলো ঘটনাটা, কিন্তু অনেক কিছু শিক্ষা পেলাম দিদি এই ঘটনা শুনে। থ্যাংক ইউ দিদি, আপনি আমার বেস্ট টিচার আর বেস্ট দিদি। তোমাদের কাছে এটাই তো চাই, তোমরা সবসময় এরকম ভালোবেসে আমার পাশে থেকো। রত্না সরকার কমেন্ট করেছো। অমৃতা সরকার কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো কাকুলি। আচ্ছা, তারপর কমেন্ট করেছো প্রদীপ দে রিয়েল ফ্যাক্টস তুমি বলেছো অবভিয়াসলি। আচ্ছা, তা আমাদের এখানে সবই রিয়েল, সবই রিয়েল, কিচ্ছু ফেক নেই। আর ফেক যারা পাঠায় আমি তাদের কোনো মানে ঘটনা নিই না। কৃষ্ণা মুখার্জি বলেছো হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। তারপরে আমাদের শ্বেতা কোলে, সঙ্গীতা দিদি ভাই, তারপরে জল্পনা মজুমদার, প্রিয়া দাস, আমাদের পিয়ালি ভারদ্বাজ, কৃষ্ণা মুখার্জি আবারও কমেন্ট করেছো। তারপরে প্রিয়াঙ্কা গিরি দাস হ্যাপি নিউ ইয়ার বনু, প্রদীপ দাস, লক্ষ্মী ভট্টাচারিয়া, আলপনা ভট্টাচারিয়া, আলপনা ভট্টাচার্যি দুটো কমেন্ট করেছো। লক্ষ্মী ভট্টাচারিয়া বলেছো লাভ ইউ টু, অনেকগুলো হার্টও দিয়েছো। সুজাতা দাস কমেন্ট করেছো। স্বপ্না হালদার, তারপরে স্বপ্না হালদার দিদিভাই পরপর 3টে কমেন্ট করেছো। জলি নন্দী দিদিভাই বলেছো হ্যাপি নিউ ইয়ার সোনা মা, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার দিদিভাই, খুব খুব ভালো থেকো। তারপর রিনা সিনহা কমেন্ট করেছো। আবারও জলিনন্দী দিদিভাই কমেন্ট করেছেন। আব্দুল হক ভাই কমেন্ট করেছেন। রিনা সিনহা দিদিভাই আবারও হার্ট ম্যাচিং করে দিয়েছেন। তারপরে রিনা সিনহা দিদিভাই আবারও কমেন্ট করেছেন। জিনি ভট্টাচারিয়া আমাদের বলেছে চুল খুলে তোমাকে খুব সুন্দর লাগে দিদিভাই। এ দেখো আজকেও কিন্তু চুলটা খোলাই আছে, দেখেছো? আচ্ছা, তোমার জন্য খুলে বসেছিলাম। তারপরে আমাদের বনশ্রী দে দিভাই কমেন্ট করেছে। নৌওয়ান ভাইও আমাদের হার্ট ম্যাচিং করে দিয়েছেন, কালার ম্যাচিং করে হার্ট পাঠিয়েছেন। সুপ্রিম রিলিজন থেকে বলেছেন মেয়েরা সবেতেই এগিয়ে। যাক, আর আমি কমেন্টটা নাই পড়লাম। এস কে কালিম দাদা ভাইও আমাদের কমেন্ট করেছেন। শাশ্বতী দে বনু আমাকে পরপর দুটো কমেন্ট করেছেন। প্যান্থার গেমিং ওয়াইটি আমাকে কমেন্ট করেছো ভাই, দাদা ভাই। দেবস্মিতা চক্রবর্তী বোন কমেন্ট করেছো। তানিয়া অধিকারী কমেন্ট করেছো। বর্ষা বোন কমেন্ট করেছো। বর্ষার কিন্তু অনেকগুলো ঘটনা আছে, খুব তাড়াতাড়ি দেব। তারপরে আমাদের শাশ্বতী দে বনু কমেন্ট করেছো অনেকগুলো। আচ্ছা, পায়েল রয়, তন্ময় সামন্ত অনেকগুলো হার্ট পাঠিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমাদের প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকেও আমাদের কমেন্ট করেছো বনু কেমন আছো জানিও। আর নৈহাটি এবার গেলে অবশ্যই তোমার সাথে আমি যোগাযোগ করব, তুমি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছো। আচ্ছা, দেবস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো। পার্থ রয়, দাদাভাই বনানী কর্মকার, নেহা মাইতি, টুক্স
সাবারবাল কমেন্ট করেছো, সোনা বোন তোমাকে মনে হয় আমার নিজের বোন। হ্যাঁ অবশ্যই, আমি তো নিজেরই মনে হয়, কি নিজেরই বোন। তারপর সুমন কান্তি মান্না কমেন্ট করেছো, তারপর রূপা দে, তারপরে সন্তুর দুনিয়া, তানিয়া আচারিয়া, বনানী কর্মকার দিদিভাই, আচ্ছা, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, ঝর্ণা গোস্বামী দিভাই, নেহা মাইতি। তো চলো, আমি কিন্তু সবার নাম বলে দিয়েছি। আজকে আসবো, অনেকটা বড় হয়ে গেল নাম বলতে বলতে। আর হ্যাঁ, যেতে যেতে সবাইকে বলবো, তোমরা কিন্তু তোমাদের কাছে ছোট্ট একটা পকেট গীতা রাখতেই পারো, তাই না? আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। আজকে যেতে যেতে সবাইকে বলবো লাভ ইউ অল, টাটা, গুড নাইট।